সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস কোম্পানি লিমিটেড বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা বাংলাদেশ উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। বিশেষ করে একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিংবা কিভাবে কাজ করলে উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে সে সকল বিষয় নিয়ে। আর এই সকল বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত অত্যন্ত প্রিয় মানুষদেরকে। তারই ধারাবাহিকতায় আমরা আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি অত্যন্ত দুজন প্রিয় মানুষকে, যারা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আসুন পরিচিত হই তাদের সাথে। আমার সাথে আছেন মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার, মাননীয় সংসদ সদস্য, বগুড়া ৩। এবং আমার সাথে আছেন হাসিবুর রহমান মানিক, সহ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ উপকমিটি এবং সাবেক সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ। আমি প্রথমে যাব নুরুল ইসলাম তালুকদার কাছে। স্যার, আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে নবীনদের চোখে বাংলাদেশ কিভাবে দেখছে এবং বাংলাদেশে তারা কিভাবে কাজ করবে। আপনি একজন নবীন সংসদ সদস্য হিসেবে বাংলাদেশে এই প্রথম সংসদ সদস্য হয়েছেন। বাংলাদেশ বেশ এগিয়ে যাচ্ছে নিঃসন্দেহে, প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ বেশ ডেভেলপমেন্ট করছে। গত আওয়ামী লীগ সরকারের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে প্রতিটি ক্ষেত্রেই। আপনারা এখন সরকারের বিরোধী দল হিসেবে কাজ করছেন একটি অংশ। যে সরকার বলছে যে বিরোধী দল এবং সরকারি দল একই সাথে কাজ করতে চাচ্ছে, সেক্ষেত্রে এখানে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা বা থাকবে কিনা? আমরা এই সরকারের সব কাজগুলিকে, ভালো কাজগুলিকে সমর্থন জানিয়ে যাব। আর মন্দ না, যেগুলি অসংলগ্ন কিছু হবে বা কিছু করতেছেন সেইগুলি আমরা সংশোধন করে দেবো। আচ্ছা, এইগুলি আমাদের আগেকার বিরোধী দলের মতো না। আমরা এই যে গত সংসদে বিরোধী দল মাত্র 10 দিন নাকি সংসদে উপস্থিত না, তারা জনগণের ভোট নিয়ে আসছে, ম্যান্ডেট নিয়ে আসছে, অথচ সংসদে থাকবেন না, এলাকার কথা বলবেন না। এটা তো হয় না। আমরাই সরকারের সঙ্গে আছি এবং বিরোধিতা করব তাদের কিছু কিছু সমালোচনায় কাজ হলে। আর আমরা সংসদ থেকে চলে যাব না, বলতে হলে সংসদ থেকে সরকারের সমালোচনা করবো, সরকারকে আঙ্গুল দিয়ে দেখাই দেবো এখানে আপনারা ভুল করতেছেন, এটা করতেছেন, এটা করা উচিত, এইগুলি আমরা করবো। আমরা সংসদ থেকে চলে যাবো, ওয়ার্কআউট করতে পারি, যাবো আর আসবো এরকম ভাবে। তাই বলে আমরা প্রলং ওয়ার্কআউট করবো না। আমরা মানে ওয়ার্কআউট করবো যে একটা মানে স্বল্প সময়ের জন্য করতে পারি যদি প্রয়োজন, এবং সেটা হচ্ছে গণতান্ত্রিক ধারে আপনারা সংসদে থেকেই সেই জিনিসটা আপনারা করবেন। অবশ্যই অবশ্যই আমরা সংসদে থেকেই সেটা করবো। জি, আরেকটি বিষয় হচ্ছে আপনারা যারা নবীন সংসদ সদস্য হয়েছেন এবার, তাদের কিন্তু কাজের পরিধি কিন্তু অনেক বিশাল, কিন্তু কারণ সরকার কিন্তু একটি ভীষণ ঘোষণা করেছে, 21-এর পরে আবার 41 ঘোষণা করেছে, সেক্ষেত্রে কিন্তু কাজের পরিধি অনেক বিশাল। কিভাবে কাজ করতে চাচ্ছেন? আমি এলাকার যেগুলি কাজ, সাধারণত যোগাযোগ আর শিক্ষা প্রতিষ্ঠানের ঘরগুলি, বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে সেটাকে ডেভেলপমেন্ট করতে হবে। অনেক স্কুলের ছাদ নাই, দরজা নাই, জানলা নাই, খেলার মাঠ নাই, বেঞ্চ নাই, তারপরে এরকম ক্রীড়া সামগ্রী নাই। এইগুলি মেটাতে হবে। তাহলে এইগুলি আমি মূল সমস্যা দেখি। আর কৃষকদের কম দামে যারা কীটনাশক ঔষধ পায়, কম দামে সার পায়, এইগুলি আমার প্রধান উদ্দেশ্য। এইগুলি নিলে ইনশাল্লাহ আমার এলাকার লোকজন সন্তুষ্ট থাকবে। হাসিবুর রহমান মানিক, আসলে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছে যে যারা ছাত্র রাজনীতি করছে, যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত আছে, তাদেরকে ডেভেলপমেন্টের জন্য তারা কিন্তু বারবার বলছে শেখ হাসিনা যে তাদেরকে কাজ করতে হবে। কিন্তু আমরা গত সরকার আমলে দেখেছি যে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি, যেটা হচ্ছে যে অনেক সময় ক্যাম্পাসে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ঘটেছে, যেটা হচ্ছে সরকার এবং শেখ হাসিনা এটা মেনে নিতে পারছে না। কিন্তু আপনাদের সরকার আবার এবছর গঠন করেছে, আওয়ামী লীগ সরকার, আপনাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে। কিন্তু আপনি এখন কিভাবে কাজ করতে চাচ্ছেন? জনাব শেখ হাসিনা যে নির্দেশন দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। মানুষের ভোটের মাধ্যমে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় এবং জাতীয় পার্টি বিরোধী দল। কারণ এই প্রেক্ষাপট মানুষ ভোলার কোনো অবকাশ নেই। তাই তরুণদের অবশ্যই ভূমিকা রাখতে হবে। আর তরুণদের ভূমিকা রাখতে হলে কিন্তু আপনার প্রবীণ যারা আছে, আমাদের নেতৃস্থানীয় যারা আছে, তাদেরকে সুযোগ করে দিতে হবে তরুণদের কাজ করার জন্য। এখন আমাদের রাজনীতিতে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে পরিবর্তন এনেছে, যেখানে সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না, যেখানে মানুষের উন্নয়ন করার জন্য কাজ করতে হবে। আর তার জন্যই আজকে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে, তারই অ্যাক্টিভিটির কারণে। কারণ আমাদের জননেত্রী শেখ হাসিনা যদি তার চিন্তাধারা যা উচ্চমানের না হতো, তাহলে আজকে বাংলাদেশ পিছিয়ে যেত। আজকে বাংলাদেশ কিন্তু অন্য দেশের সাথে তাল মিলিয়ে বলা যায় চলছে। আপনি দেখেন চতুর্দিকে তাকালে কিন্তু বাংলাদেশের উন্নয়ন হয়েছে একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের আমলেই। একজন সংসদ সদস্য হিসেবে আমার শ্রদ্ধেয় নেতা এখানে আছেন, জনগণের ভোটের মাধ্যমে সে সংসদ সদস্য হয়েছেন। কিন্তু আমি ভোট দিয়ে সংসদ সদস্য তৈরি করলাম, কিন্তু আমার যে কর্ম, মানে আমি কি অবস্থায় আছি,
কিভাবে আমার মানে এলাকা আপনি চলছে। বলতে চাচ্ছেন যে জনগণের কাছে দায়বদ্ধতা যেটা, হ্যাঁ, জি, সংসদ সদস্য হিসেবে, সংসদ সদস্য কেন আমার ভোটের মাধ্যমে সে এমপি হয়েছে, রাইট, সংসদে যেতে পারছে, হুম হুম, আল্লাহ, কিন্তু আমার কাজটা যদি সে না করতে পারে, রাইট, ভোট নিয়েই এলাকা থেকে চলে গেল আর এলাকায় আসলো না, হুম হুম, এলাকায় কি সমস্যা এগুলো দেখলো না, জি, তাহলে কিন্তু মানুষ তার প্রতি আর ভালোবাসা থাকে না। আচ্ছা, কারণ তার কমিটমেন্ট ছিল ওই যে সংসদ সদস্য হিসেবে সংসদে গিয়ে জনগণের কথা বলবে। মানে আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখেছি ৭১ এবং ৭৫ এবং আপনার এই যে ৯০ এর গণঅভ্যুত্থান, প্রতিটি পর্বে কিন্তু ছাত্রদের অনেক বড় ভূমিকা ছিল, কিন্তু এখনো ভূমিকা না, এখন আছে কিন্তু, বাট হচ্ছে যে ওই রাজনীতির ট্র্যাক থেকে কি আপনারা একটু সরে আসছেন কিনা একটু? আমার রাজনীতির জীবনে জি, বলি কখনো অন্যায় কাজ করিনি। জি, কিন্তু আমরা দেখেছি বঙ্গবন্ধু যেভাবে রাজনীতি করেছে, জি, আমি তার দেখি নাই তার গল্প ইতিহাস থেকে, জি, এবং আমাদের তোফায়েল ভাই রাজনীতি, ছাত্র রাজনীতি, আমির হোসেন আমু, আমির হোসেন আব্দুর আমু ভাই, রাজ্জাক, রাজ্জাক ভাই, তাদের ভূমিকা অনেক ছিল। তখনকার রাজনীতি আর এখনকার প্রেক্ষাপট অনেক দূরে। হুম। তারা অনেক কষ্ট করে রাজনীতি করে ছাত্রলীগকে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছে। মানে আপনাদের সরকার দল কিন্তু একটা ঘোষণা করেছে, ভিশন 2041 ঘোষণা করেছে, যেখানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় ডেভেলপমেন্ট করতে হবে, প্রত্যেকটা জায়গায় উন্নয়নের ধারাবাহিকতার, মানে একেবারে মফস্বল থেকে শুরু করে মানে শহর পর্যায় পর্যন্ত উন্নয়ন করতে হবে। কিন্তু সেই উন্নয়নের সাথে আপনারা কিভাবে ওতপ্রোত হতে চাচ্ছেন? প্রধানমন্ত্রী এই অঙ্গীকার সঠিক থাকলে আমরা অবশ্যই উন্নয়ন করব। জি, আমরা বিরোধী দলে থাকেও আমরা উন্নয়ন করব, সরকার আমাদের সেইভাবে অ্যালটমেন্ট দিবেন, আমরাই করব। জি, এলাকায় উন্নয়নের কোনো বিকল্প না। আমি যদি এলাকায় উন্নয়ন না করতে পারবি, এলাকা যেতে পারবো না, এলাকার লোকজন আমাকে গ্রহণ করবে না, জি, এলাকার লোকজন আমাকে প্রত্যাখ্যান করবে। অতএব আমার উন্নয়ন করতে হবে, সরকার যতটুকু পারে ততটুকু দিয়ে আমাকে উন্নয়ন করবে। সেই হিসাবে আমার এলাকা যতটুকু প্রাপ্য আছে জি। সেইটুকু দিলে ইনশাল্লাহ আমার এলাকায় উন্নয়ন করতে পারবো বলে আমি আশা করি। আরেকটি বিষয় হচ্ছে যে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, আমরা যেখানে আমরা কাজ করতে গেলে সামনে প্রতিবন্ধকতা থাকবে, এই প্রতিবন্ধকতাগুলো কিভাবে কাটিয়ে যাবে এবং কোন কোন জায়গাগুলোতে প্রতিবন্ধকতা আছে বলে আপনি মনে করছেন এখন? আমার এলাকায় এখনো কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি, আমি দেখি না। আমি তো গ্রামেগঞ্জে ঘুরতেছি, বিভিন্ন জায়গা দেখতেছি। হুম, তারপরে আমার এলাকায় একটু কম উন্নয়ন হয়েছে, ওখানে বিএনপির সংসদ সদস্য ছিল নুরুল ইসলাম তালুকদার, যেটা হচ্ছে যে একটি কথা আছে যে সংসদ সদস্য হওয়ার পরে যে কমিটমেন্ট গুলো এলাকায় দিয়ে আসে এবং এলাকা থেকে মানে বিভিন্ন আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি অনেকের সাথে মানে এলাকার দূরত্ব বেড়ে যায় আর কি, সে আর সংসদ সদস্য হওয়ার পর এলাকায় ততটা একটু মানে যাচ্ছে না আর কি, যেটা হচ্ছে যে মানে কেন যেন পিছিয়ে আসছে, শহুরে থাকতে চাচ্ছে আর কি, এতে এলাকার কিন্তু মানে উন্নয়ন খুব কম হচ্ছে। কিন্তু আপনি নবীন সংসদ সদস্য বিষয়টি কিভাবে না, দেখছেন? আমি এলাকায় এরকম কোনো প্রতিশ্রুতিও দেয়নি, তাদের বলছি আমি করব ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা সহায়তা করবেন, দোয়া করবেন, আমি আপনাদের উন্নয়ন করব। জি, এবং আমি প্রত্যেক এলাকায় যাচ্ছি, আমি এখানেই থাকলেও আমি এইবারে 8 দিন 10 দিন থেকে আসলাম, এবং পায়ে হেঁটে বৃষ্টির মধ্যে রোদের মধ্যে আমি ঘুরে আসছি। আমি এলাকার লোকজনকে, আমি জনসভাতে জি। আমি ওই প্রত্যেক গ্রামেগঞ্জে যা লোকজনের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করতেছি এবং সেইভাবে কাজ করতেছি। আচ্ছা, হাসিবুর রহমান মানিক, আপনারা যারা পাইপলাইনের রাজনীতি করছেন, যারা একসময় দেশের মানে আমরা জানি যে সংসদ সদস্য বা হচ্ছে যে আমরা পাইপলাইনে যারা আছেন যে দেশ পরিচালনা করবেন আর কি, এক কথায় আর কি, তো তাদের কিন্তু অনেক এখন থেকে কিন্তু অনেক বড় ভূমিকা আছে, কিন্তু সরকারের সাথে আপনারা এই ভীষণ বাস্তবায়নের লক্ষ্যে কিভাবে কাজ করতে চাচ্ছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি। যে স্বপ্ন ভিশন 2021 এবং এরপর পরবর্তীতে 41, এটা অবশ্য ধারাবাহিকতা রাখতে গেলে তরুণ প্রজন্মকে সহযোগিতা করতে হবে। সহযোগিতা করতে এবং 100%। তরুণ প্রজন্মকে সহযোগিতা না করলে এটা সম্ভব না। জি। প্রবীণরা চলে যাবে, নবীন চলে আসবে। জি। আজকে নবীন যদি উৎপাদন না হয়, জি, তাহলে তো এটার বহিঃপ্রকাশ ঘটবে না। শিওর। আপনি হঠাৎ করে একজনকে সিটে বসাই দিলে আপনার মতো পরিচালনা করতে পারবে না। আচ্ছা, তার জন্য তার শিক্ষা থাকতে হবে, মেধা থাকতে হবে, এবং তার অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, অভিজ্ঞতা না থাকলে এখানে দাঁড়িয়ে তো আমি আপনার সাথে কথা বলতে পারবো না। আপনি যেভাবে আমার প্রশ্ন করবেন, এটা উত্তর দেওয়ার জন্য কিন্তু আপনার অভিজ্ঞতার ক্ষেত্রে আমাকে এখানে আসতে হবে। তার মানে আপনি বলতেছেন আগে থেকে তাদেরকে মানে পাইপলাইনে আনতে হবে। জি, না আনলে তো হবে না। জি। যারা ফেয়ার পলিটিক্স করে তাদেরকে দৃষ্টি রাখতে হবে সরকারকে। যারা আমার পার্টি, আমার পার্টির জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আশেপাশে, এবং তারই খবর রাখতে হবে কোন এলাকায় কোন তরুণ ছেলেটা ভালো কাজ করতেছে, এবং তাদেরকে সুদৃষ্টি রাখা। এলাকার জনগণের কথা শুনবো, তার আগে ওদের ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাব চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস প্রাইভেট লিমিটেডের সৌজন্যে ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চাকদা স্টিল অ্যান্ড রোলিং মিলস প্রাইভেট লিমিটেড বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। অত্যন্ত দুজন প্রিয় মানুষ আমাদের সাথে আছেন। হাসিবুর রহমান মানিক, যেই কথা থেকে আমরা বিরতিতে গিয়েছিলাম যে তরুণ রাজনীতি হিসেবে আপনি দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেখানে আপনি বলছেন যে
আপনারা যারা পাইপলাইন আছেন তাদেরকে সুযোগ করে দিতে হবে, কিন্তু অনেক সময় আমরা দেখছি আপনারা যারা আছেন যে যারা ছাত্র রাজনীতি করছেন অনেক সময় স্বার্থের কথা মানে ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে দেশের স্বার্থে স্বাধীনতার কথা ভুলে অনেক সময় আপনারা কাজ করছেন। না, কথাটা অবশ্যই ঠিক না, কারণ যারা রাজনীতি করবে মানে সঠিক রাজনীতি করে, আদর্শের রাজনীতি করে, যারা স্বচ্ছ রাজনীতি করে তারা কখনো স্বার্থ দেখে না। আচ্ছা, যারা দেশকে ভালোবাসে তারা স্বার্থ দেখতে পারে না। কারণ দেশ যদি ঠিক না থাকে, জাতি যদি ঠিক না থাকে, তাহলে আমার কোনো মূল্য নেই। তো অতএব যারা সৎ এবং স্বচ্ছ তারাই রাজনীতি আসা দরকার। এবং যেসব কথাগুলো আপনার বলতেছেন, মানে এখন স্বার্থের জন্য মানুষ রাজনীতি থেকে নিজের স্বার্থ প্রাধান্য দেখে রাজনীতিকে করে দূরে সরে আসছে, কিন্তু রাজনীতিকে সামনে রেখে নিজের স্বার্থ দেখে দেশ থেকে দেখতেছে না। এটা কথা অনেক ক্ষেত্রে ঠিক, অনেক ক্ষেত্রে ঠিক না। কারণ আমি মনে করি যাদের মধ্যে, আপনাকে একটা কথা বলি, আপনি যদি একজন মানুষ এবং আপনি মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছেন, আপনি দেশকে প্রতি ভালো যদি না বাসেন, তাহলে সে আলটিমেটলি জনগণ থেকে বিরত মানে সরে যায়। কারণ জনগণও বুঝতে পারে সে নিজের স্বার্থ দেখছে, পার্টির দিকে দেখতেছেন, তখন কিন্তু সে আর কখনো ভোটেও দাঁড়ান আর পাশেও দাঁড়ান, জনগণ কথা বলেন। এখন অনেক পরিবর্তন হয়েছে। এখন যেমন মানুষ স্কুলে গেলে কি কম্পিউটার পায়, পরিবর্তন আসছে, তাই না? আজকে সরকার বিভিন্ন স্কুলে বই ডিজিটাল শুরু করেছে, কম্পিউটার থেকে শুরু করে ল্যাপটপ দিচ্ছে, এবং একটা ছেলে এখন স্কুলে বসে ল্যাপটপ শিখতে পারছে, কিন্তু এখন অন্য টাইমে তা পারতো না। তাই মানুষের মধ্যে পরিবর্তন আসছে। নুরুল ইসলাম তালুকদার, যেটা হচ্ছে যে আমাদের কিন্তু সরকার কিন্তু বলছে যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো কিন্তু এখন কিন্তু সরকার পুরোপুরি কিন্তু আমাদের পূরণ করতে পারেনি আর কি, তবে আশ্বাস দিয়েছে। এবং সরকার আরেকটি বিষয় বলছে যে পদ্মা সেতুর কথা বলছে, তারপর হচ্ছে যে আপনার সড়ক পথে যেটা হচ্ছে যে জনপথ যেটা মানে ডেভেলপমেন্ট করার কথা বলছে। আপনি বলছেন আপনার এলাকায় জিনিসগুলোর সমস্যা আছে, এগুলোর জন্য আসলে কিভাবে কাজ করা দরকার? প্রধানমন্ত্রী সংসদে আশ্বাস দিয়েছেন পদ্মা সেতু হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন 2018 সালে আমরা ইনশাআল্লাহ পদ্মা সেতুতে যেতে পারব। মনে হয় মানিক একটু যোগ করতে চাচ্ছেন। দেশের স্বার্থে পদ্মা সেতু হবে, কারণ এটা মানুষ দেশের স্বার্থে হলে আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। আচ্ছা, আর যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না থাকে ওই দেশে উন্নয়ন হয় না। তালুকদার সাহেব, আপনি কিভাবে বিষয়টিকে দেখছেন? এলাকার উন্নয়নের জন্য সরকারের দাবি করব, এবং সরকার না দেখলে আবার দাবি করব, নিব, সেইগুলো উন্নয়ন করব। আমরা ওই সরকারের বিরোধিতা করে যে আমরা সংসদ বর্জন করব, চলে যাবো, তা না। আমার এলাকার প্রতিনিধি হিসেবে আসছি, এলাকার প্রতিনিধির কথা বলবো, সরকার না মানলে সরকারকে মানানোর চেষ্টা করব, তাদের বুঝাবো। কিন্তু আমরা ওই অনির্দিষ্টকালের জন্য সংসদ বর্জন করে যাব, এলাকার যা আমরা জবাব দিব কি যে আপনাদেরকে আমরা সংসদে পাঠালাম, আপনারা আমাদেরকে কি দিয়েছেন। গত 5 বছর যদি তাদের চিন্তাধারা এইরকম থাকতো, তাহলে দেশ এখন 2040-এর মতো হয়ে যেত। কিন্তু আপনি তো সংসদ সদস্যের কথা বলছেন, আপনারা যারা ছাত্র রাজনীতি করছেন তারাও কি আসলে কতটুকু চিন্তা করছেন? আমার প্রশ্ন আপনার কাছে। অবশ্যই আমরা যারা ছাত্র রাজনীতি করে আসছি, আমরা অবশ্যই দেশের উন্নয়ন চাই, এবং উন্নয়ন চাই দেখেই আমরা যে কোনো ভালো কাজের মধ্যে এগিয়ে যাই। কারণ এগিয়ে যদি না যাই, তাহলে আজকে তরুণ প্রজন্মই কিন্তু দেশকে সহযোগিতা করছে এবং উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আপনি দেখেন, যে কোনো আন্দোলনের প্রথম ধাপ কিন্তু তরুণদের। একেবারে আমরা সেই যদি আপনার এই ভাষা আন্দোলন থেকে শুরু করে, আমি এই প্রেক্ষাপটে বলি আপনাকে, আজকের এই প্রেক্ষাপটেও কিন্তু তরুণদেরই প্রথম ধাপটা নিতে হয়। যারা ছাত্র রাজনীতি করে তাদেরকেই নিতে হয়, তারপর সে অন্য সবাই নামে। তার আমরা যদি তরুণরা না কাজ করি, তাহলে তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে। যে রাজনীতি করে, আমার মতে সবার একটা এম থাকা উচিত, সে এই এলাকার একদিন এই জায়গায় যাবে। তো এইভাবে যদি সে কাজ করে, তাহলে অবশ্যই স্বচ্ছতার মধ্যে তার কাজ করতে হবে। সে যদি ওই সন্ত্রাসী আর চাঁদাবাজি করে সে পিছিয়ে যাবে, তাহলে সে তো রাজনীতি করতে আসে নাই, সে সন্ত্রাসী আর চাঁদাবাজি করতে আসে, টাকা কামানোর জন্য আসে। আর এটা এখন নেই। কিন্তু হাসিবুর রহমান মানিক, আমরা দেখেছি অনেক ছাত্র রাজনীতি যারা করছে তারা প্রশাসনকে চাপ দিয়ে অনেক সময় অনেক কিছু উদ্ধার করার চেষ্টা করছে আর কি। না, আমি আপনার সাথে এটা একমত না। আজকের সরকার, জনতা শেখ হাসিনা সরকার, আমি আমার এলাকা দিয়ে আমি আপনাকে বলি, আপনি যে কথাটা বলেন প্রশাসনকে চাপ দিয়ে কাজ করে নিচ্ছে, আমার এলাকার প্রশাসনকে আপনি জিজ্ঞেস করবেন কখনো থানায় গিয়ে মানে তদবির বলে মানুষকে বলে জোর করে মানুষকে যারা চাঁদাবাজি বা সন্ত্রাসী করে তাদেরকে জোর করে থানা থেকে বের করে নিয়ে আসছে কিনা? আজকে যদি এইগুলো করি তাহলে তো প্রশাসন আমাদের বিপক্ষে কাজ করে। তালুকদার সাহেব, যেটি হচ্ছে যে আপনি আমরা জানি যে ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কে স্থায়ী কমিটির সদস্য, সেক্ষেত্রে ওই সেক্টরটিকে ডেভেলপমেন্টের জন্য আপনি কি কি পরিকল্পনা আছে আপনার? আমাদের নিয়ম নীতি অনুসারে প্রত্যেক উপজেলা একটা করে স্টেডিয়াম করব। আচ্ছা, আমার 2 উপজেলার মধ্যে একটা স্টেডিয়াম আছে, কিন্তু ওটা এখনো অসমাপ্ত, সেটাকে ইনশাআল্লাহ সমাপ্ত করব। আর এক উপজেলা স্টেডিয়াম না হলেও অন্ততপক্ষে খেলাধুলার একটা
জায়গা করব। বর্তমান বাজেটে 50 কোটি টাকা হয়েছে, আমি অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো ওটা 50 কোটি না, ওটা 500 কোটি টাকা করা হোক, তাহলে আমরা প্রত্যেক উপজেলায় একটা করে স্টেডিয়াম করতে পারবো। আপনি সর্বশেষ আমাদেরকে একটু যদি মানে নবীন সংসদ হিসেবে আমাদেরকে স্বপ্নের বাণী শোনান যে আসলে দেশকে কোথায় দেখতে চাচ্ছেন। দেশ আমরা যে জননেত্রী শেখ হাসিনা বলছে 2021 ভিশন, সেটা আমরা করবো। সবাই মিলে যদি কাজ করি ইনশাল্লাহ ডিজিটাল বাংলাদেশ আমরা করতে পারবো, সকলের সহযোগিতা। জননেত্রী শেখ হাসিনা একা একা এটা করতে পারবেন না, আমাদের সহায়তা হলে। আমরা বিরোধী দলের থাকি আর যে এলাকা থেকে আমার এলাকা আমাকেই উন্নয়ন করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী ওখানে যা উন্নয়ন করে দিবেন না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলবো আমার এলাকায় এটা দরকার, উনি দিবেন, আমি উন্নয়ন করব। হাসিবুর রহমান মানিক, সর্বশেষ আপনি যদি আমাদেরকে তরুণ রাজনীতিবিদ হিসেবে এবং পাইপলাইনে আছেন, যে আপনি যদি আমাদেরকে একটু শোনান স্বপ্নের বাণী আর কি। স্বপ্নের বাণী, আমার স্বপ্ন না থাকলে তো আমি আগে বাড়তে পারবো না। রাইট। আর এই স্বপ্নকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। আজকের এই উন্নয়ন কিন্তু চতুর্দিকে হয়েছে, আপনি দেখেন হাতির ঝিল থেকে শুরু করে ফ্লাইওভার গুলো দেখেন, এয়ারপোর্ট গুলো দেখেন এবং স্টেডিয়াম। আমি আশ্চর্য হয়ে যাই, আজকে কক্সবাজারে এত সুন্দর একটা স্টেডিয়াম হয়েছে এবং সিলেটে যেখানে আপনার পাহাড় কেটে এত সুন্দর পরিকল্পনা। বাংলাদেশ কিন্তু এখন খেলাধুলা, যেহেতু এখানে আছেন ক্রীড়া মানে স্ট্যান্ডিং কমিটির সদস্য, আমি বলতে চাই প্রত্যেকটা কিন্তু জেলায় আমাদের যে স্টেডিয়াম গুলো এই সরকার করেছে, এটা সত্যই একটা প্রশংসনীয় ব্যাপার। আমরা বেশ আশাবাদী যে আসলে দেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং সরকারের যে ভিশন 41 এবং 21 আছে, দুটি ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। হাসিবুর রহমান মানিক এবং নুরুল ইসলাম তালুকদার, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, মোহনা টিভিকে ধন্যবাদ, শ্রোতাবৃন্দকেও আমি ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা দেশবাসীকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।